সবাইকে ধন্যবাদ। আশা করছি আমার সাথে এখনকার ক্লাসে তোমাদের বেশ ভালো লাগবে। তোমরা জানো যে আমরা গত ক্লাসে আসলে 2 বিঘা জমির উপর আমাদের বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে, 3টি ক্লাস হয়ে গেছে। আজকে আমরা চতুর্থ ক্লাসে, যেটা নিয়ম অনুযায়ী, যেহেতু এটি সবচেয়ে বড় কবিতা, আমাদের তার জন্য একটি ক্লাস বেশি লেগে গেছে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ক্লাসের উপরে নয়, সবকিছু নির্ভর করবে তোমার চর্চার উপরে। তুমি যেভাবেই এটাকে ভালোভাবে গ্রহণ করবে, ঠিক সেইভাবে তুমি সঠিক রেজাল্টটি পাবে। তো আজকে ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার সাথে রয়েছে তাদের সবাইকে আজকে ক্লাসটা একেবারে আমাদের নিজস্ব, কারণ আমরা এই ক্লাসের মাধ্যমেই এই কবিতারই যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো, বিশেষ করে জ্ঞানমূলক, আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দেখাই দিব। তারপরে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেটি উত্তর দেখাই দিব। সাথে সাথে একটি সৃজনশীল প্রশ্ন উত্তর করে দিই আমরা রেগুলার। কিছু বানান দেখাই দিই, তোমাদের বানান সতর্কতা দেখাই দিই যে বানানগুলো সতর্ক অবস্থায় লিখতে হবে। এবং সাথে সাথে তোমাদেরকে আমরা একটি প্র্যাকটিসের জন্য একটি সৃজনশীল দিয়ে থাকি। তো আশা করি আমাদের এই আয়োজনগুলো তোমাদের বেশ ভালো লাগবে, এবং ভালো লাগার জন্য তোমাদের দেওয়া। আশা করি তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি চর্চা করবে, যত বেশি প্র্যাকটিস করবে, সেই জিনিসটি তত বেশি নিখুঁত ও সুন্দর হবে। তো সেই নিখুঁত, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের হাতে লেখা সুন্দর, খাতা সুন্দর হয়, তো সেই সৌন্দর্য বজায় রেখে তোমাদের লিখতে হবে। তাহলে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায়? 2 বিঘা জমি, যে এটা ছিল কবিতা 2 বিঘা জমি। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমরা কি করেছিলাম? এখানে করেছিলাম হলো বানান দেখবো, আমরা বানান সতর্কতা দেখব। আমরা এখানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেখব। তারপরে এখানে অনুধাবনমূলক প্রশ্ন দেখব। মূলক প্রশ্ন, এবং সাথে সাথে আমরা এখান থেকে কি দেখব? একটি সৃজনশীল প্রশ্ন দেখব। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেখব। এই বিষয়গুলো দেখবো আজকে ক্লাসে। এই বিষয়ে দেখলে অনেক কিছু হয়ে যাবে। আমরা তার পরবর্তী ক্লাসে পরীক্ষা দিলেই আমরা অনুশীলনী থেকে বিদায় হব। কিন্তু তার আগে চলো আমরা সবাই দেখে আসি আজকের অনুশীলনী এই পাঠে কি কি রয়ে গেছে। প্রথমে আমরা দেখব বানান সতর্কতা। বানান সতর্কতা কয়েকটি বানান আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি। 2 বিঘা জমি। প্রথমে রয়েছে দেখো ঋণ, রি মূর্ধন্য। এটা দেখবে খেয়াল করে। ভূস্বামী, ভ দীর্ঘ। ভূস্বামী একসাথে দিলে জমিদার হয়ে যাচ্ছে তার অর্থ। আচ্ছা, এরপর আছে প্রস্থ, পয়রা ফলা দন্তস্বর থ। এটা তোমরা খেয়াল করেছো অবশ্যই। বক্ষ, বক্ষীয়। এরপর ক্ষণকালে মধ্যাহ্ন রয়েছে, ক্ষীয় মধ্যাহ্ন কাল। এগুলো তোমরা তুলে নেবে। ক্রূর, ডিক্রি। কাঙাল, সন্ন্যাসী বেশ। পল্লব ঘন, আম্র কানন। স্তব্ধ, নিশীথ শীতল। পহুছিনু, রাক্ষসী। এরপরে বলছে কল্যাণময়ী, বিদীর্ণ হিয়া, অতিশয়। এই বানানগুলো তোমরা একটু খেয়াল করবে। আশা করি সেটা তোমরা ভালো মতো পারবে। আচ্ছা, এরপরে আসো জ্ঞানমূলক উত্তরে। আমরা জ্ঞানমূলক উত্তরে কি রয়েছে দেখো। জ্ঞানমূলক উত্তরে প্রথমে রয়েছে উপেনের জমির পরিমাণ কত ছিল। উপেনের জমির পরিমাণ কত ছিল? এখানে সঠিক উত্তরে উপেনের জমির পরিমাণ ছিল মাত্র 2 বিঘা। 2 নম্বর প্রশ্ন যে উপেনের বাকি জমি কোথায় গেছে। উত্তর, উপেনের বাকি জমি সব ঋণে গেছে। কে উপেনের জমি কিনে নিতে চায়? 3-এ। উত্তর রয়েছে ভূস্বামী উপেনের জমি কিনে নিতে চায়। 4, কার অনেক জমি আছে? উত্তর রয়েছে ভূস্বামীর অনেক জমি আছে। 5, ভূস্বামী কেন উপেনের জমি কিনতে চায়? ভূস্বামী বাগানকে প্রস্থে ও দৈর্ঘ্যে সমান করার জন্য উপেনের জমি কিনতে চায়। আচ্ছা, 6, উপেনের সপ্তপুরুষের ভিটামাটি কিসের মতো? উত্তর রয়েছে উপেনের সপ্তপুরুষের ভিটামাটি সোনার বাড়া। 7, রাজা কেমন হাসি হেসেছিল, বা ওই যে আমরা ভূস্বামী বললাম কেমন হাসি হেসেছিল। উত্তর, রাজা ক্রূর হাসি হেসেছিলেন। 8, ভিটেমাটি উপেনকে কেন ছাড়তে হয়েছিল? উত্তর রয়েছে মিথ্যে দেনার ক্ষতে উপেনের ভিটেমাটি ছাড়তে হয়েছিল। 9, রাজার হস্ত কি করে? রাজার হস্ত সমস্ত কাঙালের ধন চুরি করে।
10। 2 বিঘা বিঘা জমি কবিতার কাঙালি কে? 2 বিঘা জমি কবিতার কাঙালি হলো উপেন। এই জগতে কে বেশি চাই? উত্তর রয়েছে 11 নম্বরে, এই জগতে যার অনেক আছে সেই বেশি চাই। আচ্ছা, এরপরে উপেনের ভাবনায় ভগবান উপেনকে 2 বিঘার পরিবর্তে কি লিখে দিল? উপেনের ভাবনায় 12 নম্বরে, উপেনের ভাবনায় ভগবান 2 বিঘার পরিবর্তে তাকে বিশ্ব নিখিল লিখে দিয়েছেন। 13। উপেন কি বেশে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন? উত্তর, উপেন সন্ন্যাসী বেশে দেশে দেশে ঘুরে বেড়িয়েছিল। 14 নম্বর প্রশ্ন রয়েছে, উপেন কি ভুলতে পারে না? 14 সঠিক উত্তর হচ্ছে উপেন তার 2 বিঘা জমির কথা ভুলতে পারে না। 15। কত বছর পরে উপেন দেশে ফিরেছিল? কত বছর পরে? উত্তর, 15-16 বছর পর উপেন দেশে ফিরেছিল। 16 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, ছোট ছোট গ্রামগুলো কিসের নীড়? উত্তর রয়েছে ছোট ছোট গ্রামগুলো শান্তির নীড়। 17 ছিল, কোন কানন পল্লব ঘন ছিল? উত্তর, আম্র কানন পল্লব ঘন ছিল। 18, জল লয়ে কারা ঘরে যায়? উত্তর, জল লয়ে বঙ্গের বধুরা ঘরে যায়। এরপর মা বলতে উপেনের চোখে কি আসে? মা বলতে উপেনের চোখে কি আসে? মা বলতে উপেনের চোখে আসে জল। 20, কয়দিন পর উপেন নিজ গ্রামে প্রবেশ করলো? কয়দিন পর? উত্তর, 2 দিন পর উপেন নিজ গ্রামে প্রবেশ করলো। 21, উপেন কাকে ধিক্কার দিল? উত্তর, উপেন নির্লজ্জ কুলোটা, দেখো, কুলোটা ভূমিকে ধিক্কার দিল। 22, দরিদ্র মাতা আঁচল ভরে কি ধরে রাখতো? 22 সঠিক উত্তর, দরিদ্র মাতা আঁচল ভরে ফল ফুল শাক পাতা ধরে রাখতো। 23, দরিদ্র মাতার আজ কোন বেশ? দরিদ্র মাতার 23 রয়েছে আজ বিলাস বেশ। 24, দরিদ্র মাতার আঁচলে কি গাথা? 24 সঠিক উত্তর, দরিদ্র মাতার আঁচলে 5 রঙা পাতা গাথা। 25, জন্মভূমির ভিটে মাটির জন্য উপেন কি হয়েছে? 25 সঠিক উত্তর, জন্মভূমির ভিটে মাটির জন্য উপেন বিভাগী হয়েছে। 26, উপেন প্রাচীরের কাছে কি দেখতে পেয়েছিল? 26, উপেন প্রাচীরের কাছে আম গাছ দেখতে পেয়েছিল। 27, কোথায় বসে উপেন ব্যথা শান্ত হয়েছে? আম গাছের নিচে বসে উপেনের ব্যথা শান্ত হয়েছিল। 28, উপেনের কোলের কাছে কি পড়েছিল? 28 সঠিক উত্তর হচ্ছে, উপেনের কোলের কাছে 2টি পাকা আম পড়েছিল। 29, মালিক কেমন করে ছুটে এসেছিল? 29 সঠিক উত্তর, উপেনের কোলের কাছে যে 2টি আম পড়েছিল তারপরে মালিক কেমন করে ছুটে এসেছিল? মালি প্রায় যমদূতের ন্যায় ছুটে এসেছিল। 30, মালি কোন সুরে গালি দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে, মালি 7ম সুরে গালি দিয়েছিল। বাবু ছিফাতে কি করছিলেন? বাবু ছিফাতে মাছ ধরছিলেন। 32 নম্বর, কোন রাতে উপেনের ঘুম থাকতো না? জ্যৈষ্ঠের ঝড়ের রাতে উপেনের ঘুম থাকতো না। উপেনের জমি শেষ পর্যন্ত কি স্বীকার করেছিল? উপেনের জমি শেষ পর্যন্ত দাসত্ব স্বীকার করেছিল। এরপর 34 রয়েছে, বাবুর কাছে আম দুটোর জন্য উপেন কি করেছিল? ভিক্ষা মেগেছিল, তাই না? বাবুর কাছে আম দুটোর জন্য উপেন ভিক্ষা মেগেছিল। 35 রয়েছে, কে আঁখি লাল করে কিছুক্ষণ মৌন রইল? রাজা আঁখি লাল করে কিছুক্ষণ মৌন রইল। 36, উপেনের জীবন কে জোড়ালো? জননী বঙ্গভূমি উপেনের জীবন জোড়ালো। আর 37 রয়েছে, 2 বিঘা জমি কবিতা কোন ধরনের কবিতা? সঠিক উত্তর হচ্ছে 2 বিঘা জমি কবিতা একটি কাহিনী কবিতা। এরপরে রয়েছে সহায়ক অনুধাবনমূলক প্রশ্ন। সহায়ক অনুধাবনমূলক প্রশ্ন আমরা 10টা দিব, তোমরা এই 10টা সঠিকভাবে লিখে নিবে। আচ্ছা, এরপরে আমরা একটা সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করতে দেবো। 1 নম্বর দেখো, 1, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যে দেনার ক্ষতে। এখানে সঠিক উত্তরের মাধ্যমে কি বলা হচ্ছে যে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যে দেনার ক্ষতে, লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, প্রশ্নোক্ত লাইনটি দ্বারা আদালতে মিথ্যা দেনার দলিল দেখিয়ে নিজেদের পক্ষে রায় দেওয়াকে বোঝানো হয়েছে। এর ব্যাখ্যা লেখা হয়েছে, উপেন দরিদ্র হলেও সে তার শেষ সম্বল পৈতৃক জমিটুকু বিক্রি করতে রাজি নয়, অথচ বাগানের সীমানার দৈর্ঘ্য প্রস্থে সমান করার জন্য জমিদার তাকে জোর করে প্রয়োগ করেন। তিনি আদালতকে অনৈতিকভাবে প্রভাবিত করে উপেনের 2 বিঘা জমি শেষ পর্যন্ত গ্রাস করেন। প্রশ্ন উল্লেখিত জমি উক্তির মাঝে একথা বোঝানো হয়েছে।
আচ্ছা, এবার আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর জ্ঞানমূলকে রয়েছে, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই। উপেনের এই উক্তিটি কি বোঝানো হয়েছে? উপেনের প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা ভূস্বামীর অঢেল সম্পদশালী হওয়াকে বোঝানো হয়েছে। কিভাবে? যাদের অনেক আছে তাদের চাওয়ার কোনো শেষ নেই, তাই জমিদার নিজের খেয়াল মেটানোর জন্য উপেনের জমি কেড়ে নিতে চায়। নিজের বাগান দৈর্ঘ্যে ও প্রস্থে সমান করার জন্য অন্তহীন ভূমির মালিক নিঃস্ব কাঙালের ধন চুরি করতে চান। এই 2 বিঘা জমি উপেনের শেষ সম্বল, তার মাথা গোজার ঠাঁই। একথা অসহায় দরিদ্র উপেন জমিদারকে বোঝাতেই আলোচ্য উক্তিটি করে। এখানে বলছে উপেন কেন ঘর বাড়ি ছেড়ে পথে বের হয়েছিল, তাহলে আমরা বুঝিয়ে লিখব। উত্তর হচ্ছে যে জমিদার উপেনের দুর্বলতার সুযোগ নিয়ে মিথ্যে মামলা দিয়ে জমি কেড়ে নেওয়ার উপেনকে ঘর বাড়ি ছেড়ে পথে নামতে হয়েছিল। পৃথিবীতে সম্পদশালীরা সবসময় তাদের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়। জমিদার দৈর্ঘ্য প্রস্থে বাগানকে সমান করার জন্য উপেনের জমি দখল করতে চাইলে উপেন তা মেনে নেয় না। শেষ পর্যন্ত রাজা উপেনকে মিথ্যে মামলা দিয়ে জমি দখল করে নেয়। উপেনকে তখন বাধ্য হয়ে ভিটে মাটি ছেড়ে পথে নামতে হয়। 4, 2 বিঘার পরিবর্তে ভগবান উপেনকে বিশ্বনিকে লিখে দিয়েছিল, কথাটি বুঝিয়ে লিখো। কি লিখবো? উত্তর রয়েছে উপেনের ধারণা 2 বিঘার পরিবর্তে ভগবান তাকে সমগ্র বিশ্বের অধিকার দিয়ে দিয়েছেন, কারণ তার নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। উপেন ভিটেমাটি হারিয়ে শোকে কাতর হলেও তার মনোবল হারায়নি। ভগবানের উপর আস্থাশীল উপেন মাথা গোজার ঠাঁই না পেয়ে যখন পথে পথে ঘুরছিল, তখন তার দুঃখ যন্ত্রণাকে লাঘব করার জন্য উপেন ভেবেছিল 2 বিঘার পরিবর্তে ভগবান তাকে সমগ্র বিশ্বের মালিকানা দিয়েছে। 5 কি বলছে? 5 বলছে উপেন কেন তার 2 বিঘা জমির কথা ভুলতে পারে না, তবু নিশিদিন ভুলিতে পারে না সেই 2 বিঘা জমি কেন? উত্তর, তার 7 পুরুষের উত্তরাধিকার হিসাবে পাওয়া স্মৃতি বিজড়িত 2 বিঘা জমি উপেনের অনেক আপন ও প্রিয় ছিল বলে সে ওই জমির কথা ভুলতে পারে না। জমিটি উপেনের শেষ সম্বল, তার জন্ম হয়েছে ওই মাটিতেই, কিন্তু জমিদারের লোভের কারণে 7 পুরুষের চিহ্ন উপেন ধরে রাখতে পারেনি। উপেনের শৈশব কৈশোরকাল কাটিয়ে সে যৌবনে পদার্পণ করেছে। জীবনের বেশিরভাগ সময় তার ভিটে মাটিতেই কেটেছে। তাই পৃথিবীর যত জায়গায় উপেন ঘুরে বেড়াক না কেন, অন্তরে এক অদৃশ্য নারীর টান অনুভব করে। সেই নারীর টানেই বারবার তার 2 বিঘা জমির কথা মনে পড়ে যায়। 6 নম্বর দেখো। 6 নম্বর বলছে যে নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি চরণটি দিয়ে স্বদেশের কোন দিকটি প্রকাশ পেয়েছে, বুঝিয়ে লেখো। 6 উত্তর, পৃষ্ঠোক্ত চরণটি দিয়ে নিঃস্ব উপেনের স্বদেশের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতা প্রকাশ পেয়েছে। কিভাবে দেখো? উপেন ঘর বাড়ি ছেড়ে পথে নেমেছে অনেক বছর। হাটে মাঠে বাটে চলা উপেনের এক সময় দেশে ফিরবার বাসনা জাগে। তাই প্রায় 15-16 বছর পর উপেন জন্মভূমিতে ফিরে এসে আত্মিক আনন্দ অনুভব করে। দীর্ঘদিন বিদেশে ঘুরেছে উপেন, কিন্তু বাংলার মতো সুন্দর প্রকৃতির রূপ আর কোথাও দেখেনি। স্বদেশের বুকে ফিরে এসে তার তৃষ্ণার্ত হৃদয়ে যেন সে শীতল পরশ অনুভব করলো। সুন্দরী জন্মভূমিকে দেখে বিমোহিত উপেন তাই উচ্চারিত করলো তার শ্রদ্ধা ও ভালোবাসার কথা। আলোচ্য চরণটিতে স্বদেশের সৌন্দর্য প্রকাশের পাশাপাশি উপেনের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এবার আমরা একটা উদ্দীপক সহ সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, তোমরা এটা খেয়াল করো। এটা তোমরা খেয়াল করলে আশা করি পারবে। এটা বেশি কিছু না। প্রথম উদ্দীপকটা হচ্ছে গরিব বরগাছাসী ওসমান। সৃজনশীল প্রশ্ন দেখো। গরিব বরগাছাসী ওসমান মাথার ঘাম পায়ে ফেলে পরের জমিতে ফসল ফলায়। ফসলের পুরো অংশ সে পায় না। তিন ভাগে ফসলের 2 ভাগ পায় জোরদার, আর 1 ভাগ ওসমান। নানা কৌশলে জোরদার মিথ্যে দেনার দায়ে ওসমানকে ফাঁসায়। ওসমানের কাছে মনে হয় এই জোরদার যেন জোকের মতো রক্তচোষা। গরিবের রক্তচোষা সে ফুলে ফেঁপে উঠেছে। ক নম্বর বলছে রাজা ক্ষণকাল কি করলেন? মৌনভাবে ছিলেন না। দেখি আমরা দেখব। খ নম্বর প্রশ্ন হচ্ছে দন্যের দায়ে উপেন কি করতে চায় না, বুঝিয়ে লেখো।
গ ছিল উদ্দীপকের ওসমান ও 2 বিঘা জমি কবিতার উপেনের ভাবনায় জোরদার ও ভূস্বামীরা জোকের মতো রক্তচোষা ও সাধুবেশী চোরের মতো কেন? আর ঘতে আছে উদ্দীপকটি যেন 2 বিঘা জমি কবিতার মূল ভাব প্রকাশ করে, বিশ্লেষণ করো। তার সঠিক উত্তরটা আমরা একটু দেখি, তাহলে আমরা একটু উত্তরটা দেখার চেষ্টা করব। ক নাম্বার ছিল রাজা ক্ষণকাল কি করলেন? রাজা ক্ষণকাল মৌন হয়ে থাকলেন। এবার খতে রয়েছে দৈন্যের দায়ে ওপেন কি করতে চায় না, বুঝে লেখো। খতে রয়েছে যে দৈন্যের দায়ে ওপেন তার ভিটে মাটি বিক্রি করতে চায় না। দৈন্য মানে অভাব। দৈন্যের দায়ে ওপেন প্রায় সবই হারিয়েছে, বাকি আছে কেবল 2 বিঘা জমি। বাগান করার শখে বাবু তার জমি কিনে নিতে চাইলে সে সরাসরি জানিয়ে দেয় সে গরিব, কিন্তু ঠিকই তা এতটা লক্ষ্মী ছাড়া নয় যে দৈন্যের দায়ে তার পূর্বপুরুষের ভিটে মাটি বিক্রি করে দেবে। আর গ নম্বর বলেছিলাম সঠিক উত্তর হচ্ছে এরকম, উদ্দীপকের ওসমান ও 2 বিঘা জমি কবিতার উপেন দুজনই সবল কর্তৃক শোষণের শিকার বলে জোরদার ও ভূস্বামীর প্রতি তাদের ক্ষোভ স্পষ্ট। কিভাবে দেখা, আমি জাস্ট একটু উত্তর তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করছি। এখানে বলছে যে উদ্দীপকে প্রকাশ পেয়েছে বর্গাশাসী ওসমানের পরিশ্রমের ফসলে শোষক জোরদার নিষ্ঠুরতা, নানা কৌশলে জোরদার ওসমানকে মিথ্যে দেনার ভার চাপিয়ে দেয়। জোরদারকে জোকের মতোই রক্তচোষা মনে হয় ওসমানের কেবলই মনে হয় গরিবের রক্ত খেয়ে জোরদারদের জোকের মতোই ফুলে ফেপে উঠেছে। উদ্দীপকের ওসমানের মতো 2 বিঘা জমি কবিতার উপেন দরিদ্র কৃষক, দেনার দায় সে সবসময় সব জমি বিক্রি করে দেয়। কেবল মরবার ঠাইটুকু নিয়ে বেঁচে থাকা ওপেনকে জমিদার মিথ্যে দেনার ক্ষতে বসত বাড়ি থেকে উৎখাত করেন। পথে পথে বিবর্গী হয়ে ঘুরে ফেরা ওপেনের জন্মভূমির কথা মনে হয়। 15-16 বছর পর সে দেশে ফিরে, কিন্তু তার বসত ভিটায় পুরাতন কোনো চিহ্ন সে দেখতে পায় না। হঠাৎ তার চোখ পড়ে পুরনো আম গাছটির দিকে। হাওয়ার দোলায় একসময় ওপেনের কোলের কাছে 2টি পাকা আম পড়ে গেলে সে আম দুটোকে জননীর স্নেহের দান জেনে সাদরে গ্রহণ করে, কিন্তু মালি এসে তাকে চোর মনে করে বাবুর কাছে নিয়ে গেলে বাবু উপেনকে সাধুবেশী পাকা চোর সাব্যস্ত করে। তখন উপেনের ক্ষোভের ভাষা অস্ফুট সুরে বেরিয়ে আসে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এরপর ঘতে রয়েছে দেখো, উদ্দীপকটি যেন 2 বিঘা জমি কবিতার মূল ভাবকে প্রকাশ করে। তাহলে কিভাবে? উদ্দীপকটি প্রকাশ পেয়েছে দুর্বলের উপর সবলের প্রত্যক্ষ শোষণের রূপ, যা 2 বিঘা জমি কবিতার মূল ভাবকে প্রকাশ করে। এখানে বলছে যে উদ্দীপকে দুর্বল ওসমানের গরিব বর্গাচাষী মাথার ঘাম পায়ে ফেলে পরে জমিতে ফসল ফলালো, নিজের ভাগ সে পুরোপুরি আদায় করতে পারে না। নানা কৌশলে মিথ্যে দেনার দায়ে জোরদার ওসমানকে নিঃস্ব করে। জোরদার নিজে ভাগ নিয়ে ওসমানের পরিশ্রমে ফসলে ভাগ বসায়। উদ্দীপকের মতোই 2 বিঘা জমি কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। শোষক শ্রেণীর নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা চিত্র প্রকাশ পেয়েছে আলোচ্য কবিতায়। কৃষক উপেনের অসহায়ত্ব ও স্বার্থপর জমিদারের স্বার্থপরতার মাধ্যমে কবি প্রকাশ করেছেন অসহায় গরিবদের চিরকাল বঞ্চিত হওয়ার কাহিনী। উপেনের দুর্বলতার সুযোগ নিয়ে জমিদার মিথ্যে মামলা দিয়ে উপেনকে বাড়ি ছাড়া করে। পথের বিভাগী হয়ে ঘুরে বেড়ায় নিঃস্ব উপেন। শেষ পর্যন্ত জন্মভূমির টানে ফিরে এসেও তাকে চোর অপবাদ ধারণ করতে হয়। নিজের গাছের মাত্র 2টো আমও তার অধিকার নেই। দুর্বলদের দুর্বলতার সুযোগে ভূস্বামীর মতো মানুষের চরম সাত্ত্বিকতার খেলা খেলে এবং তার নিঃস্ব করে পথে বসায়। উদ্দীপকে জোরদারের ওসমানের প্রতি যে ধরনের শোষণের মনোভাব লক্ষ্য করা যায়, ঠিক একই মনোভাবের লক্ষ্য করা যায় উপেনের প্রতি ভূস্বামী উদ্দীপকের 2 বিঘা জমি কবিতার পূর্ণ প্রতিফলন ঘটেছে। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকটি আলোচ্য কবিতার মূল ভাবকে ধারণ করেছে এবং সুন্দরভাবে প্রকাশ করেছে।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আমি আশা করি এই বিষয়গুলো তোমরা গুরুত্বের সাথে নিয়েছো এবং নেওয়ার ভেতরে ভেতরে তোমরা চেষ্টাও করেছো, কারণ এটা শুধু দেখে দেখে লিখলেই হবে না, লেখাটা চর্চা করতে হবে। আর মনে রাখতে হবে যে বিশেষ করে সৃজনশীল প্রশ্ন তোমাদের এই বছর 2017 সালে থেকে শুরু হয়েছে। কি শুরু হয়েছে? 7টি সৃজনশীল লিখতে হবে, তার ভিতরে গদ্য থেকে 4টি পড়বে, কবিতা থেকে 3টি, আনন্দ পাঠ থেকে 4টি পড়বে, মোট 11টি। 11টির মধ্যে তোমার 7টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আমরা আশা করি তার জন্য আমরা দিচ্ছি তোমাদের, হয়তো আরো দিব তোমাদের ভবিষ্যতে। তো তোমাদের মনে রাখা দরকার যে অবশ্যই আমাদের চেষ্টাটা বেশি থাকতে হবে, আমরা যতটুকু পারছি সেটুকু দেওয়া, এবং সাথে সাথে তোমাদের কিছু দিতে হচ্ছে। হ্যাঁ, তোমরা দিবে, তোমরা লিখবে, তোমাদের পরীক্ষাগুলো তো তোমরা বেশ ভালো করেছো আমি দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আর আগামী ক্লাসে এই অনুশীলনের উপর তোমাদের পরীক্ষা থাকবে, সেই পরীক্ষায় তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে আমন্ত্রণ নয়, শুধু এর মধ্য দিয়ে তোমরা তোমাদের মেধাকে নির্ণয় করবে। নির্ণয় করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো, কারণ আমাদের সামনে জিএসসি পরীক্ষা। আর বাংলাতে ভালো করার জন্য কিন্তু তোমাকে শুধু মুখস্থ করলেই হচ্ছে না, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী তুমি ধারাবাহিকভাবে লিখলেই তুমি নাম্বার পাবে। বাংলায় কোনো সূত্র নেই, কোনো নিয়ম নেই, তুমি যথাসম্ভব যত লিখবে তত ভালো। শুধু আমি বলেছি যে প্যারাগুলো করার জন্য, যে প্যারাগুলো কতে 1 প্যারা, খতে 2 প্যারা, গতে 3 প্যারা, ঘতে 4 প্যারা, এগুলো একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের উত্তরটা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সাথে থাকার জন্য আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ক্লাস। সবাই ভালো থেকো, সুখে থেকো।